সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে, বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কমপ্লিটিং অফ সেন্টেন্স শুদ্ধভাবে উত্তর করা যায় না। তাই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে, আর সে লক্ষ্যেই আজকে আমরা আমাদের ক্লাসটি পরিচালনা করব। তোমরা জানো, বাক্যের গঠন অনুসারে, অর্থাৎ বাক্যের যে স্ট্রাকচার বা গঠন, সেই অনুসারে আমরা বাক্যকে 3 ভাগে ভাগ করতে পারি: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমাদের আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কোন ধরনের উপাদানগুলি থাকে এবং তাদের গঠন কেমন এবং কিভাবে তাদেরকে আইডেন্টিফাই বা চিহ্নিত করা যায়। আমরা এবার যে স্লাইডটি দেখতে পাচ্ছি তাতে স্পষ্ট করেই বোঝানো হয়েছে যে সিম্পল সেন্টেন্সে একটি মেইন ক্লজ থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমরা দ্বিতীয় স্লাইডে এই বিষয়টি আরো স্পষ্ট করে বলার চেষ্টা করছি। হ্যাঁ, তোমরা লক্ষ্য করলে প্রথমেই দেখতে পাবে যে সিম্পল সেন্টেন্সে কোন ধরনের উপাদানগুলি থাকে। A simple sentence contains a subject and a finite verb and expresses a complete thought. অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি সম্পূর্ণ বা কমপ্লিট থট বা মনের ভাব সিম্পল সেন্টেন্সে প্রকাশিত হবে। তাহলে সিম্পল সেন্টেন্সের যে উপাদানগুলি থাকবে সেগুলি হচ্ছে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং একটি কমপ্লিট থট বা সম্পূর্ণ মনের ভাব। আমরা নিচের এক্সাম্পলগুলি লক্ষ্য করি। শি ওয়াকস এভরি মর্নিং, এখানে ওয়াকস হচ্ছে ফাইনাইট ভার্ব। রহিম প্লেস ফুটবল এভরি আফটারনুন, এখানে প্লেস হচ্ছে ফাইনাইট ভার্ব। অ্যাট দ্য টাইম অফ গোয়িং আউটসাইড আই মেট মাই ফ্রেন্ড, এখানে মেট হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বাক্য 3টাতে স্পষ্টভাবেই দেখছি যে প্রত্যেকটা বাক্যেই একটি সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে এবং সম্পূর্ণ মনের ভাব বাক্যগুলিতে প্রকাশিত হয়েছে। তবে হ্যাঁ, কম্পাউন্ড সাবজেক্টও ক্ষেত্র বিশেষে থাকতে পারে সিম্পল সেন্টেন্সে। তবে আমরা পরবর্তী স্লাইডে ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। পাশাপাশি নন ফাইনাইট ভার্ব নিয়েও আমরা আলোচনা করব। অর্থাৎ ফাইনাইট ভার্ব হচ্ছে যে কোনো ভার্বের সিম্পল বা পাস্ট ফর্ম। এখানে আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি গো, গোজ, ওয়েন্ট। অর্থাৎ গো আর গোজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম। হ্যাঁ, তোমাদেরকে আরও পরিষ্কারভাবে বুঝবার জন্য ফাইনাইট ভার্বের আমি ডেফিনেশনটা বলে দিচ্ছি। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় এবং সেন্টেন্সের টেন্স, নাম্বার ও পার্সন ভেদে যার পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বা বাংলায় সমাপিকা ক্রিয়া বলে। ফাইনাইট ভার্বের অবশ্যই সাবজেক্ট থাকতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেই, শি রিডস এ বুক, এই বাক্যটিতে রিডস ভার্ব দ্বারা কাজ সম্পন্ন হয়েছে এবং সাবজেক্টের নাম্বার অফ পার্সন অনুযায়ী তার রূপ নির্দিষ্ট হয়েছে। আশা করি তোমরা ফাইনাইট ভার্ব কি স্পষ্টভাবে বুঝতে পেরেছ। আমরা এবার আলোচনা করব নন ফাইনাইট ভার্ব নিয়ে। A non-finite verb is a verb form that does not show tense. In other words, you cannot tell if a sentence is in the past tense, present tense,
or future tense by looking at a non-finite verb. হ্যাঁ, স্পষ্টভাবে বলতে গেলে আমরা যদি নন ফাইনাইট ভার্বের ডেফিনেশনটা দেখি তাহলে ডেফিনেশনটা হবে এইরকম, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং সেন্টেন্সের নাম্বার, পার্সন ও টেন্স ভেদে যার রূপ পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া বলে। নন ফাইনাইট ভার্ব কখনো মূল ভার্বের ভূমিকা পালন করতে পারে না। নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, তাহলে আমরা বলছি যে নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলি কি? সেগুলি হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। হ্যাঁ, আমরা যদি স্ক্রিনে তাকাই তাহলে দেখব ভার্ব প্লাস আইএনজি এবং একটা এক্সাম্পল এখানে আছে, হি লাইকস প্লেইং ফুটবল, এটা হচ্ছে জিরান্ড। কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেই ভার্বটি যদি নাউনের মতো কাজ করে বা নাউনের কাজ করে তখন আমরা তাকে বলবো জিরান্ড। এখানে হি লাইকস প্লেইং ফুটবল, এই প্লেইং হচ্ছে জিরান্ড। এরপরে আমরা দ্বিতীয় যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে হি ওয়ান্টস টু প্লে ফুটবল। এখানে টু প্লাস ভার্বের আমরা একটি ব্যবহার দেখতে পাচ্ছি, আমরা যেটিকে বলতেছি ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, যেটা প্রথম ভার্বের উদ্দেশ্য বা কারণ বা শর্ত প্রকাশে ব্যবহৃত হয়। দ্বিতীয় বাক্যটা আমরা লক্ষ্য করি, ইউ নিড মানি টু বাই দ্য শার্ট। এখানে টু বাই এটি হচ্ছে ইনফিনিটিভ, আর প্রথম বাক্যটি যেটি ছিল টু প্লে সেটি হচ্ছে ইনফিনিটিভ। আমরা এখানে একটু বিশ্লেষণ করলেই পাবো যে বিষয়টা কি। হি ওয়ান্টস টু প্লে ফুটবল, সে কি চায়? ফুটবল খেলতে চায়। তার টাকার প্রয়োজন কেন? কি উদ্দেশ্যে টাকার প্রয়োজন? উদ্দেশ্য হচ্ছে সে একটি শার্ট কিনবে। এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্ব প্লাস ইডি, ডি বা টি, ইএন অথবা ক্ষেত্র বিশেষে এন ভার্বের সাথে যুক্ত হয়। এটাকে আমরা বলি ফার্স্ট পার্টিসিপল, যেটি পার্টিসিপলের একটি অংশ। যেমন রয়েছে হি হ্যাজ প্লেইড 2 গেমস, এখানে প্লেইড হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে আরও কয়েকটা বিষয় আমি বলে রাখছি যে জিরানকে ভার্বাল নাউনও বলা হয়ে থাকে। আর পার্টিসিপল হচ্ছে 3 ধরনের। প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটি অ্যাডজেক্টিভের কাজ করে, আর আমরা পাস্ট পার্টিসিপল তো জানলামই। আরেকটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের পূর্বে হ্যাভিং যুক্ত হলে সেটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। আর এই বিষয়গুলি তোমাদের মডিফায়ার শিখবার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে জিরান্ড, এরপরে ইনফিনিটিভ, এরপরে পার্টিসিপল। আমরা এবার আলোচনা করব কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। তাহলে a compound sentence is made up of 2 or more principal or independent clauses connected by coordinating conjunction. তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতেছি কম্পাউন্ড সেন্টেন্সে 2 বা তার অধিক প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন বাক্যাংশ, 2 বা তার অধিক স্বাধীন বাক্যাংশ, কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ অ্যান্ড, বাট, অর, নর, সো, ইয়েট আরও কিছু রয়েছে সেগুলি দিয়ে যুক্ত হয়। এটা আনুপাতিক হারে খুব সহজ। একটা বিষয় তোমরা মনে রাখবা, এখানে কখনোই পরাধীন বাক্যাংশ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। আমরা এক্সাম্পলগুলি লক্ষ্য করি, আই ট্রাই টু স্পিক স্প্যানিশ অ্যান্ড মাই ফ্রেন্ড ট্রাই টু স্পিক ইংলিশ। Rahman played football or Ria went for shopping. He studied attentively but failed in the exam. এখানে প্রত্যেকটা বাক্য বিশ্লেষণ করলেই দেখা যাবে যে বাক্যগুলির মধ্যে যে ক্লজ রয়েছে প্রত্যেকটি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট
ক্লজ এবং তারা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে। হ্যাঁ, তবে ছাত্রছাত্রীদের মধ্যে প্রায়শই একটা বিভ্রান্তি সৃষ্টি হয় যে তারা অ্যান্ড দেখলেই মনে করে যে কম্পাউন্ড সেন্টেন্স। না, বিষয়টা মোটেও সেরকম নয়। হ্যাঁ, তোমরা স্পষ্টভাবে মনে রাখবে যে অ্যান্ড দিয়ে তখনই কম্পাউন্ড সেন্টেন্স হবে যখন অ্যান্ড দিয়ে দুটি প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ যুক্ত হবে। যেমন অনেক সময় দেখা যায় যে রফিক অ্যান্ড শফিক এরকম যদি থাকে, তখন তোমাদের এটা বুঝতে হবে ওইটা কম্পাউন্ড সাবজেক্ট সিম্পল সেন্টেন্সও ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলি আমি আরেকবার বলে দিচ্ছি। অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, এরপর ইয়েট, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আরেকটি কথা বলছি যে দুই বা তার অধিক সিম্পল সেন্টেন্সকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করলে সেটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। যেমন শফিক ওপেন্ড দ্য উইন্ডো অ্যান্ড হি লুকড আউটসাইড। এখানে কিন্তু দুইটা সিম্পল সেন্টেন্স ছিল। একটি হচ্ছে শফিক ওপেন্ড দ্য উইন্ডো, মানে শফিক জানালাটি খুলেছিল, একটি শেষ। আরেকটি ছিল সে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। তাহলে এই দুইটিকে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশনের সাথে যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করেছি, তখন সেটির গঠনটা হয়েছে কেমন? শফিক ওপেন্ড দ্য উইন্ডো অ্যান্ড হি লুকড আউটসাইড। আশা করি শিক্ষার্থীরা তোমরা কম্পাউন্ড সেন্টেন্স সম্বন্ধে বেশ স্পষ্ট ধারণাই পেয়েছ। আমরা এবার আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আ কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্টস অফ one independent principal বা main clause and one or more dependent or subordinate clause connected by subordinating conjunctions। অর্থাৎ এর অর্থ হচ্ছে গিয়ে একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি স্বাধীন বাক্যাংশ থাকবে এবং এক বা একাধিক পরাধীন বা ডিপেন্ডেন্ট ক্লজ বা বাক্যাংশ থাকবে এবং সেগুলি যুক্ত হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। তাহলে এর উপাদান হচ্ছে কমপক্ষে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা এবার জানব ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে বাক্যাংশ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না, তাকে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্যাংশের সাহায্যের দরকার হয়। সেই ধরনের বাক্যাংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হবে সাবঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে। আমরা এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনসের একটি তালিকা দিয়েছি। সেগুলি হচ্ছে সিন্স, অ্যাজ, এরপর when, though, although, so that, whenever, because, এরপর whereas, এরপরে wherever, এরপরে whether, that, if not, till, until, in case, এরপরে while, unless,
এরপরে হচ্ছে হুইচ, হু, হোয়াই, হাউ, এরপরে হোয়াট, বিফোর, আফটার, প্রোভাইড, দ্যাট, দেন, অ্যাজ ইফ, অ্যাজ দো ইত্যাদি। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে গেলে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলি অবশ্যই লাগবে, বা এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সাইনও বলতে পারি। কমপ্লেক্স সেন্টেন্সে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলি সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে সাধারণত বসে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে গেলে আমরা যেটি বুঝতেছি সেটি হচ্ছে অবশ্যই একটি স্বাধীন বাক্যাংশ বা একটি ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ আমাদের লাগবে। তার পাশাপাশি আমাদের আরেকটি বাক্যাংশ বা একটি বা একাধিক বাক্যাংশ লাগবে, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা পরাধীন বাক্যাংশ, এবং এই দুইটিকে যুক্ত করবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইতিমধ্যে যার তালিকা এখানে দেয়া হয়েছে। হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনটি যদি আগে থাকে এবং প্রিন্সিপাল ক্লজটি যদি পরে থাকে, সেই ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের পরে অবশ্যই কমা দিয়ে প্রিন্সিপাল ক্লজটি লিখতে হবে। এই কমাটি যদি ব্যবহার না করো তাহলে বাক্যটি ভুল হবে। হ্যাঁ, তবে আবার যদি বাক্যটি তোমরা এইভাবে লেখো, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি আগে লেখো এবং সাবঅর্ডিনেট ক্লজটি পরে লেখো, সেই ক্ষেত্রে আর কমা দিতে হবে না। আমরা এবার কমপ্লেক্স সেন্টেন্সের আরও কতগুলি এক্সাম্পলস পড়ব। She did not go to work since she had the headache. আমরা এই বাক্যটিতে দেখছি যে প্রিন্সিপাল ক্লজটি আগে বসাতে এবং সাবঅর্ডিনেট ক্লজটি পরে বসাতে এখানে কোনো কমা ব্যবহার করা হয়নি। এর পরের বাক্যটি হচ্ছে when I got on the bus it started. He never gives up until he wins. He talks as if he knew everything. Though he is poor, he is generous. I will not go if it rains. Wash your hands before you take your meals. Though he loved her cousin, he married another one. এই বাক্যগুলি কমপ্লেক্স সেন্টেন্স, তার কারণ হচ্ছে প্রত্যেকটি বাক্যেই একটি স্বাধীন বাক্যাংশ রয়েছে এবং পাশাপাশি আরেকটি পরাধীন বাক্যাংশ রয়েছে। স্বাধীন বাক্যাংশটির মধ্যে একটি ভার্ব এবং একটি সাবজেক্ট এবং একটি কমপ্লিট থট বা পরিপূর্ণ একটি মনের ভাব প্রকাশ পেয়েছে, কিন্তু পরাধীন যে বাক্যাংশটি রয়েছে সেটিতে রয়েছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব, কিন্তু তা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারেনি। আমরা যদি এই স্লাইডের প্রথম এক্সাম্পলটি লক্ষ্য করি তাহলে আমরা দেখব she did not go to work since she had the headache. এই বাক্যটিতে রয়েছে যে she did not go to work, এটি একটি প্রিন্সিপাল ক্লজ, কারণ এই বাক্যটির সাহায্যে সম্পূর্ণ একটি মনের ভাব প্রকাশ পেয়েছে, কিন্তু সিন্স শি হ্যাড দ্য হেডেক, যেহেতু তার মাথা ব্যথা ছিল, এটির মাধ্যমে কোনো একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ পায়নি। তাহলে শিক্ষার্থীরা কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে আশা করি তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো। পাশাপাশি তোমরা সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্বন্ধেও একটি স্পষ্ট ধারণা পেয়েছো। সে প্রত্যাশা রেখেই আজকের এই ক্লাসটি শেষ করছি।